তো প্রায় 3 দশক হয়ে গেল পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপে বহু মানুষ নিহত হয়েছেন, সম্পত্তি নষ্ট হয়েছে এবং এর যেন কোনো শেষ নেই। এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ বহু জায়গায় 9/11-এর আগ থেকেই সন্ত্রাসী হামলা হয়েছে, মানুষ মারা গেছে। তো ভারতের কাশ্মীরের পহলগামে যে ঘটনা ঘটলো কদিন আগে, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক তথ্য এসছে এবং ভারত একতরফাভাবে পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তানে যখন কোনো সন্ত্রাসী হামলা হয় তারাও ভারতকে দায়ী করে। এই ব্যাপারটা চলে আসছে বহুদিন হলো, তাই ভারত পাকিস্তানকে দোষারোপ করছে, এতে আমরা অবাক হচ্ছি না, সেটা আমাদের আলোচনার বিষয়বস্তুও নয়। তবে যেটা আমি আগেও বলেছি, ভারত পাকিস্তানের 4টা যুদ্ধ হয়েছে, 48, 65, 71 এবং 1999 সালের সেই কারগিলে পারভেজ মোশাররফের মিলিটারি অ্যাডভেঞ্চার। এছাড়াও ছোটখাটো বর্ডার ডিসপিউট তাদের সবসময় হয়েছে, কিন্তু কোনোবারই ভারত সিন্ধু নদ থেকে পাকিস্তানকে এক ফোঁটা পানি দেবে না এ ধরনের কথা বলেনি। ভারত ও পাকিস্তানের ভেতরে যে 1960 সালে ইন্ডাস রিভার ওয়াটার শেয়ারিং প্যাক্ট হয়েছিল, সেটা কোনো যুদ্ধে কিন্তু লঙ্ঘিত হয়নি। কিন্তু এখন দেখছি নরেন্দ্র মোদী সরকার পাকিস্তান সরকারকে বলছে, তোমরা আমাদের এখানে সন্ত্রাসী আক্রমণ করেছো এবং আমরা তোমাদের প্রতিশোধ দেব এবং তোমাদের পানি বন্ধ করে দেব। এর প্রতিক্রিয়া হিসেবে দেখতে পাচ্ছি বিলাওয়াল ভুট্টো, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান, তিনি বলছেন পানি প্রবাহ বন্ধ করে দিলে সিন্ধু নদে ভারতীয়দের রক্ত বইবে। এটা RTV নিউজ প্রচার করেছে 26শে এপ্রিল, আজকেই। আর ওদিকে আবার পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন আসিম মুনির যে আমরা কাশ্মীরের জন্য 3 বার যুদ্ধ করেছি, দরকার হলে আমরা আরো 10 বার যুদ্ধ করব। কিন্তু এখানে পহলগামের এই যে তথাকথিত সন্ত্রাসী, এটা নিয়ে আমি মনে করি অনেক বিতর্ক রয়েছে। এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশনও হতে পারে। ভারত নিজেরাই এই ধরনের একটা কিছু করে অন্যদের দায়ী করছে, পাকিস্তানকে দায়ী করছে, আর এর দ্বারা ভারতীয়দের দৃষ্টি অন্যত্র সরানো হচ্ছে। যেহেতু ভারতে ওই যে ওয়াকফ বোর্ড নিয়ে যে সুপ্রিম কোর্টের সরকারের প্রতি এক ধরনের নোটিশ জারি করেছে, সেখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য সুপ্রিম কোর্ট বলছে এটা অন্যায় হচ্ছে, এটা দেখতে হবে মোদী সরকারকে। সেখানে মোদী সরকার ওইটাকে এড়িয়ে গিয়ে ভারতীয়দের দৃষ্টি পাকিস্তানের দিকে, সন্ত্রাসী আক্রমণের দিকে নিয়ে যাচ্ছে। পহলগাম পাকিস্তান ও ভারতের বর্ডার থেকে 120 কিলোমিটার দূরে। মাত্র 3-4 জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে সেখানে ঢুকে পড়লো, বর্ডার গার্ড ছিল না, গেট গুলো খোলা ছিল, কিভাবে তারা ঢুকলো, এ ধরনের নানা প্রশ্নে জর্জরিত হচ্ছে মোদী সরকার। এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা গুজরাটে 1000-এর বেশি তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার গ্রেপ্তার করেছে। এরা অনুপ্রবেশ করেছে, এরা সব মুসলমান সন্ত্রাসী। আর ভারতীয় সরকার খুব সুচারুভাবে প্রচার করলো যে পহলগামে যে আক্রমণ হয়েছে সেখানে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে। যে 26 জন নিহত হয়েছেন তার ভেতরে দেখতে পাচ্ছি আমরা এক রিপোর্টে 15 জন মুসলমান, 11 জন হিন্দু। সুতরাং এটা হিন্দু নিধনের মতো কোনো ঘটনা নয়। এবং পাকিস্তানের ফিঙ্গারপ্রিন্ট এখানে আমরা
এখনো ভারত প্রমাণ করতে পারেনি, দেখাতে পারেনি। প্রচার করছে যে পাকিস্তানের লস্করে তাইবা এখানে আক্রমণ করেছে। আমি বিগত আলোচনায় বলেছি লস্করে তাইবা একটা টেরোরিস্ট গ্রুপ, তবে টাকা দিলে তারা টেরোরিস্টদের ভাড়া দেয়। টেরোরিস্টরা যাবে জিহাদের নামে অন্যত্র যুদ্ধ করবে, যেমন মুম্বাইতে তারা করেছিল 2008 সালে। 10 জন লস্করে তাইবার টেরোরিস্ট সেখানে মারা গেল, একজনের যে ফাঁসি হলো আর 9 জন ওই টেরোরিস্ট অ্যাক্টিভিটিতেই মারা গেল। এবং এটা নিয়ে আর আলোচনা এখানে আমি দীর্ঘায়িত করব না, ওটা আর উল্লেখ করছি না। কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশ তো এখানে কোনোভাবে ইনভলভ নয়। 1000-এর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী, মানে বাংলাভাষী মুসলমানদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বা ত্রিপুরার অধিবাসী। এটা ভারতের আরেকটা খেলা। আর আরেকটা বড় খেলা এখানে ভারত খেলছে, ভারতের মিডিয়া আউটলেট। তারা বাংলাদেশে ইউনূস সরকারের উপদেষ্টা, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে একটা কটাক্ষ করেছে। ভারতের নিউজ অ্যারেনা ইন্ডিয়া 24 এপ্রিল আসিফ নজরুলকে দোষী করেছে যে আসিফ নজরুলের সঙ্গে লস্করে তাইবার সঙ্গে সম্পর্ক আছে এ ধরনের লোকজনের দেখা হয়েছে। আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে ওটা খুবই ভেহেমেন্টলি ওটার প্রতিবাদ করেছেন। এবং আসিফ নজরুল এই ব্যাপারটা ভারতের মিডিয়া আউটলেট যেটা করলো, 26 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক টাইমস, সেখানে দীপাঞ্জন রায় চৌধুরী নামে একজন খুবই প্রখ্যাত ভারতীয় সাংবাদিক একটা লেখা লিখলেন এবং সেখানে তিনি দায়ী করছেন আসিফ নজরুলকে। তার ভাষায়, বাংলাদেশের ইন্টারিম রেজিম অ্যাডভাইজার মিটস LET অপারেটিভ, মানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা LET মানে লস্করে তাইবার একজন সন্ত্রাসীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এবং বলছে যে লিগ্যাল অ্যাডভাইজার, ল ডিপার্টমেন্টের অ্যাডভাইজার আসিফ নজরুল কয়েকবার দেখা করেছেন এজাহার নামে এক ব্যক্তির সঙ্গে। এজাহার একজন বলা হচ্ছে লস্করে তাইবার একজন কর্মী, এবং সে পহলগাম যেদিন আক্রমণ হয় সেদিন তার পরের দিনই আসিফ নজরুল তার সঙ্গে দেখা করেছে এবং বলছে যে এই এজাহার একজন হেফাজতে ইসলামের একজন সদস্য বটে। তো হেফাজতে ইসলাম আর লস্করে তাইবাকে এক করে দেখছেন এই দীপাঞ্জন রায় চৌধুরী। এবং আসিফ নজরুল প্রতিবাদ করেছেন তার ফেসবুকে স্ট্যাটাসে, কিন্তু তার বলা উচিত ছিল যে আমার সঙ্গে তো কোনো লস্করে তাইবার সাক্ষাৎ হয়নি এবং বাংলাদেশে লস্করে তাইবার কেউ থাকে না এবং হেফাজতে ইসলামের সঙ্গে তাদের কোনোই সম্পর্ক নেই। সেটা না বলে আসিফ নজরুল ডিফেন্ড করেছেন যে তিনি যার সঙ্গে দেখা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসিফ নজরুল, সেটা এই পহলগামে আক্রমণের 3 দিন আগে দেখা করেছেন। সুতরাং আক্রমণ হওয়ার পরে যেটা বলা হচ্ছে উনি দেখা করেছেন সেটা সত্য নয়। দীপাঞ্জন রায় চৌধুরী লিখছেন, Izhar has a history of plotting terror attacks from Bangladesh. He also has ties to Hifazat-e Islam. মানে ইজহারের নাকি ইতিহাস রয়েছে এরকম বহুবার বাংলাদেশ থেকে ভারতে গিয়ে সন্ত্রাসী আক্রমণ করেছে ইত্যাদি, বহুবার করেছে। এতদিন তো শেখ হাসিনার সরকার ছিল, তার কাছে ইজহারকে ফেরত চেয়ে ভারত সরকার, মোদী সরকার কোনো আবেদন করলো না কেন? আবার দীপাঞ্জন বলছেন অ্যালেজলি, মানে স্পষ্ট করে বলছেন না যে আসিফ নজরুল দেখা করেছেন, তবে অ্যালেজলি মানে এটা ভাবা হয় যে উনি হয়তো দেখা করেছেন, ঢাকায় দেখা করেছেন। এতে আমাদের সন্দেহ ঘনীভূত হচ্ছে যে ঢাকায় বসে ভারতের বিরুদ্ধে উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে, লিখছেন দীপাঞ্জন রায় চৌধুরী ইংরেজিতে। The meeting is being viewed as a serious threat to regional stability, raising fears of increasing proximity between radical groups
and the interim Bangladesh regime। কি ধরনের একটা উদ্ভট দাবি করছে দীপাঞ্জন রায় চৌধুরী যে আসিফ নজরুলের ওই সন্ত্রাসী এজাহারের সঙ্গে সাক্ষাৎ, যেটা আবার বলছে অ্যালেজডলি, এরকম দোষারোপ করা হচ্ছে আসিফ নজরুলকে। দীপাঞ্জন রায় চৌধুরী কিন্তু 100% শিওর না, তবুও বলছেন এই ধরনের মিটিং আমরা মনে করি ভারতের এই অঞ্চলের স্ট্যাবিলিটি, রিজিওনাল স্ট্যাবিলিটির উপরে একটা হামলা, মানে আমাদের এই পুরো অঞ্চলে অস্থির করে ফেলবে এবং র্যাডিক্যাল গ্রুপস বাংলাদেশে থেকে তারা এটা করবে, এটা ভারত পছন্দ করে না, সহ্য করতে পারবে না ইত্যাদি। তো এখন ব্যাপারটা হচ্ছে ইউনূসের সরকারকে ভারত মোটামুটি, উনি হাসিনা যাবার পরেই বলছেন যে বাংলাদেশে একটা ইসলামিস্ট গ্রুপ আর ডক্টর ইউনূস তাদের নেতা, তারা ক্ষমতায় এসছেন। তার মানে হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে সরকারই আসুক, তারা যদি ভারতের অনুগত না হয় তাহলে তারা ইসলামিস্ট সন্ত্রাসী এবং তারা হিন্দু বিরোধী। আপনাদের মনে আছে হাসিনা পালিয়ে যাবার পরপরই ভারতের মিডিয়া এবং সরকার প্রায় 2-3 সপ্তাহ বা 1 মাসের মতো এই অপপ্রচার করেছে যে ভারতে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুত্বের উপর হামলা হচ্ছে, কিন্তু তারা প্রমাণ স্বরূপ কিছুই দেখাতে পারেনি। 2009 সালে নাকি এই এজাহার ভারতীয় হাই কমিশনে আক্রমণ করার পরিকল্পনা করেছিল এবং তার সঙ্গে নাকি হেফাজতে ইসলামের একটা সম্পর্ক রয়েছে। তবে বলে রাখা ভালো, 2009 সালে হেফাজতে ইসলামের জন্মই হয়নি। হেফাজতে ইসলামের জন্ম হয়েছে 2013 সালে। শাহবাগে যখন ফাঁসি চাই করছে লোকজন, তখন হেফাজতে ইসলাম যারা ব্লগার, যে সমস্ত ব্লগার ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ব্লগে লিখেছে, তাদের বিরুদ্ধে একটা আন্দোলনের নামে এবং তাদের কয়েক শত কর্মীকে মতিঝিলে বাংলাদেশের পুলিশ ও বিজিবি নির্মম ভাবে রাতের আধারে হত্যা করে, বাতি নিভিয়ে হত্যা করে, নৃশংসভাবে হত্যা করে, এটা সবাই জানে। তো যাই হোক, হেফাজতে ইসলাম কিন্তু হাসিনার সন্ত্রাসী বাহিনীর শিকার, আর তাদেরকে এখন বলা হচ্ছে হেফাজতে ইসলাম সন্ত্রাসী দল। এ ধরনের কোনো রেকর্ড কিন্তু নেই। হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে, কর্মীদের সঙ্গে ঢাকায় নিয়োজিত পশ্চিমা দূতাবাসগুলোর ভালো সম্পর্ক রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, এবং হেফাজতে ইসলামকে আমেরিকা বা কেউ একটা সন্ত্রাসী দল বলছে না ভারত এবং ভারতের এই মিডিয়া ছাড়া। এগুলো গুজব। এবং ইকোনমিক টাইমসের যে ডিপ্লোম্যাটিক এডিটর দীপাঞ্জন রায় চৌধুরী, একটা গুরুত্বপূর্ণ পজিশনে উনি আছেন, তার পক্ষ থেকে এই ধরনের একটা বয়ান শুধু একটা সাংবাদিকের লেখা নয়, এটা ভারত সরকারের সমর্থনে, যে প্রথমে করলো একটা মিডিয়া আউটলেট, তারপরে করলো ইকোনমিক টাইমস, মিডিয়া আউটলেটটা নিউজ অ্যারেনা ইন্ডিয়া, সেটা সম্বন্ধেই আসিফ নজরুল প্রতিবাদ করেছেন। তিনি এই দীপাঞ্জন রায় চৌধুরীর লেখাটা দেখেননি। একদিকে মোদী সরকার ভারতীয়দের আর সারা বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে এবং ইসরায়েলের সাহায্যে পাকিস্তান আক্রমণ করার পরিকল্পনা করছে, অপরপক্ষে ভারতের হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যম ও সাংবাদিক পাকিস্তান বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু শুধু পাকিস্তান না, এখন দেখতে পাচ্ছি বাংলাদেশকেও সেখানে টেনে নামানো হচ্ছে এবং বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুল, যার সম্বন্ধে আমরা জানি তিনি ভারত ও আওয়ামী লীগের প্রতি তার অনেক দুর্বলতা রয়েছে, তার ইসলামিস্ট গ্রুপদের সঙ্গে কোনো রকম মাখামাখির কোনো ইতিহাস আমরা জানি না, এবং হেফাজতে ইসলামের লোকের সঙ্গে সম্পর্ক থাকলে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক হয়, এটা একটা নতুন তথ্য জানতে পারলাম আমরা। নতুন তথ্য দিচ্ছেন রায় চৌধুরী, দীপাঞ্জন রায় চৌধুরী। তারা পাকিস্তানকে হুমকি দিচ্ছে সিন্ধু নদের পানি বন্ধ করে দেবে আর সিমলা চুক্তিও নাকচ করে দেবে। এখন সিমলা চুক্তি নাকচ করা বলতে কি বুঝায়? 1972 সালে
পাকিস্তান যখন বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সিমলাতে একটা চুক্তি সাইন করেন। সে চুক্তির 3টা প্রধান বিষয় ছিল, ভারত ও পাকিস্তান এখন থেকে তাদের সমস্যাগুলো দ্বিপাক্ষিকভাবে বা বাইল্যাটারালি সমাধান করবে। কোন তৃতীয় পক্ষ, কোন তৃতীয় দেশ বা সংগঠন যেমন জাতিসংঘ বা অন্য কোন ওআইসি বা সার্ক, তখনও সার্ক হয়নি, মানে যে অন্য কোন রকম অর্গানাইজেশনের মাধ্যমে নয়, ভারত পাকিস্তান সরাসরি কথা বলবে, জাতিসংঘ বা ওআইসি বা অন্য কোন অর্গানাইজেশনের মাধ্যমে না। এবং ভারত ও পাকিস্তান তাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করবে ভারত ও পাকিস্তান। এবং 3 নম্বর পয়েন্টটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভারত যখন বলছে আমরা সিমলা চুক্তি বাতিল করে দেব, এই 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। লাইন অফ কন্ট্রোল, কাশ্মীরে যে 1948 সালে যুদ্ধ শেষ হলো, সেই যুদ্ধে যে যতটা জায়গা দখল করে রেখেছিল কাশ্মীরে পাকিস্তান ও ভারত, সেই লাইন অফ কন্ট্রোলই হবে, যেটা যুদ্ধবিরতি লাইন, সেটাই হবে দুই দেশের আন্তর্জাতিক সীমানা। কিন্তু ভারত সিমলা চুক্তি বাতিল করা মানেই এই 3 নম্বর পয়েন্টটাকে তারা বাতিল করে দেবে, দিয়ে পাকিস্তান অধিষ্ঠিত কাশ্মীরে তারা দখল করে নেবে। পাকিস্তান যেটাকে বলে আজাদ কাশ্মীর, সেটাকে ভারত বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আর ভারত যেটাকে কাশ্মীর বলে, সেটাকে পাকিস্তানিরা বলে ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর। এখন লাইন অফ কন্ট্রোল কেটে দিয়ে, মানে লঙ্ঘন করে, ভারত যেটা বলছে, তারা সিমলা চুক্তি বাতিল করে দিয়ে এই লাইন অফ কন্ট্রোলকে না মেনে তারা কাশ্মীরের যে বাদ বাকি এলাকা পাকিস্তানের দখলে রয়েছে সেটা দখল করে নিয়ে নেবে। একদিকে ভারতীয় সরকার ও মিডিয়া পাকিস্তানকে দায়ী করছে পহলগাম আক্রমণের জন্য, অপরপক্ষে তারা বাংলাদেশ ও বাংলাদেশিদেরও এই আক্রমণের জন্য দায়ী করছে। এটা আমাদের ঘাড়ে একটা, মানে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চড়াচ্ছে। পাকিস্তান ভারত মারামারি করো, ভালো কথা, আমাদের কি যায় আসে? তোমরা তো 47 সাল থেকে যুদ্ধ করে আসছো, 4টা যুদ্ধ করেছো, আমাদেরকে কেন টানছো? কারণ আমাদের এখানে একটা ভারতপন্থী সরকার নেই বলেই ইউনূস সরকারের বিরুদ্ধে তাদের এত আক্রোশ। বারবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশে সত্তর একটা নির্বাচন হওয়া দরকার, নির্বাচন হলেই ভারতের সঙ্গে নাকি বাংলাদেশের ভালো সম্পর্ক হবে। যেটা আমি আজকের আলোচনায় বলেছি, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আমাদের কোনো দরকার নেই, ইচ্ছাও নেই। হেফাজতের নেতারা ঢাকায় পশ্চিমা দূতগুলোর সঙ্গে ভালো সম্পর্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সবাই হেফাজতে ইসলামকে আর যাই বলুক সন্ত্রাসী বলে না। তাহলে ভারতের মিডিয়া আউটলেট গুলো হঠাৎ করে এত সক্রিয় হয়ে গেল কেন? উদ্দেশ্য একটাই, বাংলাদেশে আবার একটা আওয়ামী ঘরানার সরকার বসানো। এবং এদিক দিয়ে মনে হচ্ছে ভারত কিছুটা কৃতকার্য হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে নাকি আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বক্তব্য দেওয়ার প্রধান বক্তা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। তবে আজকে দেখলাম মির্জা আব্বাস বলছেন আওয়ামী লীগকে যে কোনো মূল্যেই প্রতিহত করতে হবে এবং যারা যারা বিএনপিতে এগুলো করবে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে। বিএনপির ভেতরে দুটো ভাগ আছে। এখন তারেক রহমান যখন আসবেন, যদি আসেন, তখন কি হয় বলা মুশকিল। তবে আমাদের কি করণীয়? বাংলাদেশকে কেন টেনে আনা হচ্ছে পাকিস্তান ভারতের এই কোল্ড ওয়ারে, যেটা যে কোনো সময় পুরোপুরি একটা যুদ্ধে পরিণত হলেও হতে পারে। আমরা একেবারে নাকচ করে দিতে পারি না যে ভারত পাকিস্তান যুদ্ধ হবেই না, হবার সম্ভাবনা কম, তবে একেবারে নাই এটা বলা যাবে না। তবে আমাদের করণীয় কি? ভারতকে বর্জন করা, ভারতের সঙ্গে সকল ব্যবসা বাণিজ্য, রুগী পাঠানো, বাজার করা,
তাদেরকে কোন রকম ট্রানজিট দেয়া এগুলো বন্ধ করতে হবে চিরতরে। ভারতপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক বাংলাদেশে ছেয়ে আছে, হাসিনার সময় থেকেই আছে। তারা কিন্তু খুব নিরাপদ, তাদের গায়ে ইউনূস সরকার একটা আঁচড়ও দেননি। যারাই আওয়ামী লীগকে বাঁচাতে চায়, আমাদের দায়িত্ব হবে কি, যারাই আওয়ামী লীগকে বাঁচাতে চায় তারাই ভারতপন্থী ও বাংলাদেশের শত্রু, এটা সমস্বরে বলতে হবে। ব্যারিস্টার ফুয়াদ দেখলাম সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, ডক্টর ইউনূসকে বলছেন যে এই ছাত্র জনতা আন্দোলন না হলে আপনি এখন জেলে থাকতেন, আপনাকে হাসিনার আদালতে ওই 6 তলা 8 তলা বিল্ডিং এ হাঁটাহাঁটি করে হাজিরা দিতে হতো, আপনার এই প্রধান উপদেষ্টা হওয়ারও সুযোগ আসতো না। সুতরাং ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠ মিলিয়ে আমি বলছি, ডক্টর ইউনূস, এনাফ ইজ এনাফ। 8 মাস একটা লম্বা সময়। আপনি এই খুনি জেনারেলদেরকে বহাল তবিয়তে রেখেছেন, খুনি সামরিক অফিসার, পুলিশ, আমলা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিকদের আপনি রক্ষা করে যাচ্ছেন। আপনার উপদেষ্টাদের ভেতরেও আওয়ামী ঘরানার লোকজনকে আপনি টেনে এনেছেন, একটা এনজিও থেকে এনেছেন আর একটা এনেছেন আওয়ামী ঘরানা থেকে। সবচাইতে শক্তিশালী হচ্ছে আসিফ নজরুল। এভাবে কিন্তু চলবে না ডক্টর ইউনূস। আপনাকে ব্যারিস্টার ফুয়াদ খুব কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাবলিক বক্তৃতায়, নিশ্চয়ই আপনি দেখেছেন ওটা। আমি আপনাকে ভদ্রভাবেই বলছি, আমি চাই আপনি আর 4-5 বছর ক্ষমতায় থাকুন। বিএনপি বা যে কেউ নির্বাচন চাইছে, আমি সেটাকে হঠকারিতা মনে করি, কিন্তু আপনি থাকবেন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে রক্ষা করার জন্য। আপনি কেবল বাজার নিয়ন্ত্রণ করবেন, সেটাও আপনার নিয়ন্ত্রণে নাই, কিন্তু চালের দাম আকাশ ছাড়িয়ে গেছে। সুতরাং আপনি আইনের ব্যবস্থা করতে পারছেন না, প্রকাশ্যে চাঁদাবাজি করছে আপনার এনসিপির ছেলেরা, সমন্বয়কেরা আর বিএনপির লোকজন, জামাতের লোকজন, ছবি আসছে পত্রিকাতে, ছাত্র। কিন্তু আপনি তো সরকারে, আপনি কি করছেন? ওয়াকারুজ্জামান এখনো বহাল তবিয়তে মাঝে মাঝে বক্তব্য দেন। সবগুলো খুনি সামরিক অফিসার, পুলিশ অফিসার, আমলা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী বহাল তবিয়তে। পুলিশ একদিন ধরে, পরের দিন আপনার কোর্ট তাদের জামিন দিয়ে দেয়। আপনার যে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টের পর্যন্ত কমপক্ষে 90% বিচারক অসৎ, ঘুষখোর। সোজা ভাষায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারতেন আপনি, নতুন লোকজন বিচারক বানিয়ে। সুপ্রিম কোর্টের সবগুলা বড় বড় বিচারক, বেশিরভাগ বিচারক হাইকোর্টে, সুপ্রিম কোর্টের আপনি বরখাস্ত করতে পারতেন, কারণ তারা হাসিনা মনোনীত। জেনারেল ওয়াকারুজ্জামান সহ সবগুলো জেনারেলকে আপনি অপসারণ করতে পারতেন, আপনি সেটা করেননি। কেন করেননি আপনিই বলতে পারবেন। তবে আপনি সবসময় ভালো সিদ্ধান্ত নেন না, আপনি যে সস্তা কথা বলেন ডক্টর ইউনূস, তবুও আমি বাংলাদেশের স্বার্থে আপনাকে আরো ক্ষমতা রাখার পক্ষপাতী। আপনি এক এক সময় উদ্ভট কথা বলেন, 2030 সালের ভিতরে বাংলাদেশে দারিদ্র থাকবে না, ওইটা এখন আর বলেন না। আপনি এখনই নিজেই বলেন 4 কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করে। আপনি নুরুল কবিরের ইন্টারভিউতে বললেন আপনি কেন কার প্রধান উপদেষ্টা হয়েছেন আপনি বলতে পারলেন না। কেন আপনি প্রধান উপদেষ্টা হলেন আপনি নুরুল কবিরকে বলছেন আমি ঠিক জানি না। তো আপনি এই 84 বছর বয়সে আপনি শাহাবুদ্দিন চুপুর প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, প্রেসিডেন্ট না হয়ে, আপনি জানেন না। তো আপনি তো রাজনীতিও বোঝেন না, বিপ্লবও বোঝেন না। দেশে একটা বিপ্লব হয়েছে, সেটাকে আপনি ওই সুযোগে আপনি মামলা টামলা খারিজ করে দিয়ে আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যা যা ব্যবস্থা ছিল ওগুলোকে দূর করে আপনি মোটামুটি ভালোই গুছিয়ে ফেলেছেন। সুতরাং আপনার দ্বারা হবে না, তাই বলে আপনাকে আমি সরে যেতে বলছি না। আপনি উপদেষ্টাদের সরান এবং একটু বিবেচনা করে, এত ছেলে মেয়ে রক্ত দিল, তাদের রক্তের প্রতি আপনার কৃতজ্ঞতা থাকা উচিত যে এত রক্ত দিয়েছে, আমি ক্ষমতায়, নইলে ব্যারিস্টার ফুয়াদ যেটা বলেছেন আমি তো এখন হাসিনার জেলে থাকতাম। আপনার এই কৃতজ্ঞতা বোধটা কিন্তু থাকা উচিত।
ডক্টর ইউনূস। তা আমি দেশবাসীকে বলছি, এই সমস্ত বিচারক, এই সমস্ত আমলা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, অফিসার, সামরিক, পুলিশ অফিসার, এদেরকে বর্জন করতে হবে। বিচারের দাবি করতে হবে। ইউনূস সরকারকে বাধ্য করতে হবে যেন বিচার করা হয়। সুতরাং ইউনূস সরকার যদি বিচার না করে, নির্বাচিত কোন সরকার, বিএনপি হয়তো সরকার গঠন করবে, আমি খুবই সন্দিহান যে তারা এই আওয়ামী লীগারদের এবং ওয়াকারুজ্জামানদের, শাহাবুদ্দিন চুপ্পুদের বিচার করবে। তারা ধরি মাছ নাছুই পানি অবলম্বন করবেন। এখন তারেক রহমান একটা আননোন কোয়ান্টিটি, আমি জানি না তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি কি বিএনপি থেকে ভারতপন্থীদের বের করে দিবেন কিনা, নাকি সমঝোতা করে চলবেন। সমঝোতার দিন কিন্তু শেষ হয়ে গেছে। এখন বিপ্লবটা অপূর্ণ। এই অপূর্ণ বিপ্লব, ব্যর্থ বিপ্লব কিন্তু এভাবে থাকবে না। আবার জনগণ ফুঁসে উঠবে। তখন দেখবেন মহাপ্রলয় ঘটবে বাংলাদেশে। সেই প্রলয়ের হাত থেকে বাংলাদেশে বাঁচানোর জন্য এখন বিএনপির তারেক রহমান এবং ডক্টর ইউনূস দুজনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনারা দুজনে একটা আন্ডারস্ট্যান্ডিং আসেন না, 4-5 বছর আপনারা দুজন মিলে সরকারটা চালান না, দেখা যাক কি হয়। আপনাকে একটা গণভোট দিতেই হবে। কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়, কারা কারা সংস্কার চায়, আর কারা নির্বাচন চায়, এইভাবে পানি এবং দুধ আপনি আলাদা করে দিতেই হবে। সিদ্ধান্ত নিতেই হবে। সিদ্ধান্ত আপনার কোর্টে বল, আর এরপরে তারেক রহমানের কোর্টে যাবে বল। আপনাদের দুজনকেই কিন্তু বাংলাদেশকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই হবে। নইলে কিন্তু আরেকটা বিপ্লব হবে, এবং সেটা রক্তক্ষয়ী বিপ্লব হবে। একতরফা ভাবে শুধু ছাত্র জনতা মারা যাবে, এটা যদি আপনি মনে করেন, আপনি ভুল করবেন। এবং আপনি যে জেনারেলদের না সরান, তাদেরকে কিন্তু জনগণই সরাবে। জনগণ সরালে কিন্তু তাদের কোনো চিহ্ন পাওয়া যাবে না।